where the mind is without fear and the head is held high, where knowledge is free. দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা তোমাদের পাঠ্যসূচির একটা গুরুত্বপূর্ণ নাটক নানা রঙের দিন নিয়ে আলোচনা করব। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই নাটকটি অজিতেশ বন্দ্যোপাধ্যায় কিন্তু মূল নাটক রুশ নাট্যকার আন্তন চেখভের সোয়ান সং নাটক থেকে নিয়েছেন। সোয়ান সং নাটক থেকে নিয়েছেন, কিন্তু তাই বলে কিন্তু এটা বঙ্গানুবাদ বা তর্জমা নয়। নাট্যকার এই নাটকের মূল ভাবখানি শুধু সোয়ান সং থেকে গ্রহণ করেছেন এবং বাদবাকিটা তিনি পুরোটাই বাঙালি রীতিতে, বাঙালি রুচি, ভাবনা এবং সামাজিক প্রেক্ষিতে এই নাটকখানি রচনা করেছেন। তো নাটক নানা রঙের দিন নিয়ে আলোচনা করার আগে আমরা একটু অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চার কথা জেনে নিই। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ইনি জন্মগ্রহণ করেছেন জন্ম হচ্ছে 1933 সালে আর মৃত্যু 1983 সালে। মাত্র 50 বছর ইনি জীবিত ছিলেন। তো এই 50 বছরের জীবনে তিনি অনেক কাজ করেছেন, আমরা সেটা পরে আলোচনা করছি। আপাতত ইনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে বর্ধমান জেলার রূপা গ্রামে, এবং এনার যে বাবা নাম হচ্ছে ভুবনমোহন বন্দ্যোপাধ্যায়, মা লক্ষ্মীরানী দেবী। ছোটবেলায় তিনি বর্ধমানের কুলটি বিদ্যালয়ে পড়াশুনো করেছেন। ওখান থেকে মেট্রিক পাস করার পর তিনি বর্ধমানের রাজ কলেজে পড়াশুনো করলেন। রাজ কলেজের পর মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করলেন। এই স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি শিক্ষকতার পেশা বেছে নিলেন। এই শিক্ষকতার চাকরিটাকে তিনি কিন্তু বেশি দিন করতে পারলেন না। নাটকের টানে, মঞ্চের হাতছানিতে তিনি এই শিক্ষকতার পেশাটাকে ছেড়ে দিয়ে চলে গেলেন তিনি সম্পূর্ণ নাটক রচনার দিকে। নাটক রচনা, নাটক নির্দেশনা এবং নাটক অভিনয়, এই তিন দিকে তিনি বেশি করে সময় দেওয়া শুরু করলেন। তো শুধুমাত্র নাটক নয়, ইনি আবার একখানি উপন্যাসও লিখেছিলেন। উপন্যাস হচ্ছে ভালো লেগেছিল। আর যখনই ইনি কলেজে পড়েন, এই কলেজে পড়ার সময়ে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। আর এই বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার সূত্রেই ইনি কিন্তু ভারতীয় গণনাট্য সংঘ
যে নাট্যমঞ্চ, সেখানে তিনি যোগ দেন। শুধুমাত্র নাটক নয়, নাটক ছাড়াও তিনি সিনেমা করেছেন 50টিরও বেশি, তার মধ্যে মানে হিন্দি বাংলা মিলিয়ে। বাংলা সিনেমা যেমন আরোহী, ছুটি, কলকাতা 71, সাগিনা মাহাতো, আর হিন্দি সিনেমার মধ্যে যেমন এক আধুরি কাহানি, সমঝোতা, अनजाने मेहमान, ইত্যাদি। তবে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব সেটা হচ্ছে ইনার নাট্য জীবনে অসংখ্য নাটক লিখেছেন। তার মধ্যে সেই নাটকগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক নাটক, আর হচ্ছে রূপান্তরিত নাটক। যেহেতু তিনি প্রথম দিকে 50-এর দশকে ওই ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, তো ভারতীয় গণনাট্যের সঙ্গে যুক্ত থাকাকালীন তিনি যে নাটকগুলি লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধর্মঘট, কয়লার রং, সংঘাত, সাঁওতাল বিদ্রোহ, সেতু বন্ধন, আর হচ্ছে সওদাগরের নৌকা। এগুলো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৌলিক সৃষ্টি। আমরা রূপান্তরিত নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি কৃতিত্বের অধিকার রাখে। তিনি বিশ্বের সমস্ত ভালো ভালো যে নাট্যকার, তাদের যে বিভিন্ন নাটক থেকে তিনি নাট্য রচনা করেছেন, তাদের সেই নাটকের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আন্তন চেকভ। আমরা আন্তন চেকভের নাম এই নাটকটাই নেওয়া হয়েছে, আমরা দেখলাম। এই আন্তন চেকভের নাটক অবলম্বনে লিখলেন নানা রঙের দিন, আর লিখলেন মঞ্জরি আমের মঞ্জরি, আর একখানি তাম্বাকু সেবনের অপকারিতা, ব্রেটল্ড ব্রেক। তোমরা নিশ্চয়ই এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক কবিতার কবি ব্রেটল্ড ব্রেক। এই ব্রেটল্ড ব্রেক
এনার নাটক অবলম্বনে লিখলেন 3 পয়সার পালা, ভালো মানুষ, এছাড়াও লুইজি পিরান্দেল্লো, এনার নাটকের অবলম্বনে লিখলেন শের আফগান, নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, এছাড়াও 4 নম্বর আর্নল্ড ওয়েস্কার, এনার নাটক অবলম্বনে লিখলেন যখন একা, লিও টলস্টয়, এনার নাটকের অবলম্বনে লিখলেন পাপ পুণ্য, কেশার লিং, এনার নাটকের অবলম্বনে লিখলেন বিতংশ। তাহলে পৃথিবী বিখ্যাত সমস্ত নাট্যকারদের নাটক থেকে তিনি রসদ সংগ্রহ করলেন, কিন্তু নাটকগুলোকে সরাসরি অনুবাদ না করে তিনি সেই নাটককে কী করলেন, বাঙালি দর্শকদের জন্য, বাঙালি নাটক পাঠকদের জন্য সে নাটককে তিনি নিজের মতো করে আমাদের যে দেশীয় সংস্কৃতি, দেশীয় সংস্কৃতির আলোকে, দেশীয় সামাজিক পরিস্থিতিতে নাটকগুলোকে তিনি নিজের মতো করে লিখলেন। যদিও প্রথম দিকে তিনি গণনাট্যের সঙ্গে যোগ দিয়েছিলেন, গণনাট্য সঙ্গে যখন তিনি নাটক রচনা করছেন বা নাটক অভিনয় করছেন, সেই সময় তার একটা কী ছিল, তার মধ্যে একটা জনপ্রিয়তার তখন জনপ্রিয়তার শীর্ষে তিনি পৌঁছে গেছেন। ঠিক সেই সময়ে কিন্তু তিনি উপলব্ধি করলেন যে শুধুমাত্র গণনাট্যের সঙ্গে যেহেতু শুধু কী করা হয়, রাজনৈতিক মতাদর্শ প্রচার করা হয়, তো তিনি দেখছেন যে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ প্রচার করে তো আর একজন শিল্পীর মুক্তি নয়। একজন শিল্পীর মুক্তি হচ্ছে তার স্বাধীন চিন্তা এবং স্বাধীন যে ভাবনা সেটার প্রকাশ ঘটানো। তাই তিনি কি করলেন, অসিত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে 1960 সালে নান্দিকার বলে একটা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করলেন। এই নান্দিকার নাট্যগোষ্ঠীতে 1961 সালে এই নানা রঙের দিন নাটকটি সফলভাবে মঞ্চস্থ করলেন, এবং সেই মঞ্চ সফল যে নাটক, সেই নাটকের রজনীর চরিত্রে অভিনয় করলেন স্বয়ং নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এরপর নান্দিকারে বেশ কয়েকখানি নাটক পরপর মঞ্চ সফলতা পেল। তারপর এই নান্দিকারেও তিনি বেশি দিন থাকলেন না। নান্দিকার ভেঙে তিনি নতুন নাট্যদল তৈরি করলেন 1977 সালে, সেটা হচ্ছে নান্দিমুখ। এই নান্দিমুখ নাট্যগোষ্ঠীতেও 1977 সালেই প্রথম নাটক যে মঞ্চস্থ হলো, সেটাও হচ্ছে এই নানা রঙের দিন।
এবার আমরা একটু মূল নাট্যকার আন্তন চেকভ নিয়ে একটু সামান্য বিচার কথা জেনে নিই। এই আন্তন চেকভ রুশ দেশীয় নাট্যকার, রাশিয়ার নাট্যকার। তিনি জন্মগ্রহণ করেছেন 1860 সালে। এই প্রথম জীবনে তিনি ছিলেন একজন চিকিৎসক থাকাকালীন তিনি পাশাপাশি সাহিত্য রচনা করতেন, এবং সাহিত্য রচনা করতে করতেই, যদিও আমরা জানি এই আন্তন চেকভ কিন্তু বিশ্ব সাহিত্যে ছোট গল্পকার হিসাবে পরিচিত। তো 1887 সালে তিনি এই নাটকখানি লিখলেন, সোয়ান সং। এই নাটকের দুটো চরিত্র, একটা হচ্ছে ভাসিলি সোভিয়েত লভিডভ, যিনি একজন কৌতুক অভিনেতা। তার বয়স 68 বছর। দুই হচ্ছে নিকিতা ইভানিচ। ইনি 60 বছর বয়স্ক একজন প্রম্পটার। প্রম্পটার কি? প্রম্পটার হলো, আমরা জানি যে যারা নাটক, সিনেমা বা থিয়েটার যাই করুন, তাদের যে নায়ক নায়িকারা, তাদের তো রোজ রোজ নতুন নতুন ডায়লগ বলতে হয়। সাধারণত অত ডায়লগ মনে নাও থাকতে পারে, মাঝে মাঝে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ভুলে গেলে ডায়লগ যে ধরিয়ে দেওয়ার যে চাকরি যিনি করেন, তাকে বলা হয় প্রম্পটার। এই আন্তন চেকভের যে মূল নাটক, যেখানে ভাসিলি সোভিয়েত লভিডভ ইনি একজন কৌতুক অভিনেতা এবং নিকিতা ইভানিচ ইনি প্রম্পটার। আর এই কৌতুক অভিনেতার যে জীবনের যে নানা রকম টানাপোড়েন, সেটা নিয়ে এই নাটকটা লিখিত হয়েছে। আর এই নাটকের শুধুমাত্র ধারণাটা গ্রহণ করে অজিতেশ বন্দ্যোপাধ্যায় চরিত্রগুলোকে বদলে দিয়ে এবং ঘটনা একই রেখে শুধু ডায়লগ এবং চরিত্র বদলে দিলেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায় কি করলেন, তিনি প্রথমে তিনিও লিখলেন রজনী। তার যে চরিত্র সেটা হচ্ছে একজন হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়। ইনারও বয়স 68 বছর। ইনি একজন অভিনেতা। দুই নম্বর কালীনাথ সেন। ইনার বয়স 60। ইনি প্রম্পটার। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই মূল নাটকের ঘটনা এবং চরিত্র প্রায় একই রেখে সেই নাটকের বিষয়টাকে সম্পূর্ণ বাঙালি যে দর্শক এবং পাঠক, তাদের মতো করে তাদের ভাবনাকে গুরুত্ব দিয়ে তিনি লিখলেন এই নানা রঙের দিন নাটক। এই নাটকে আমরা দেখতেই পাবো বাঙালি জীবনে যে টানাপোড়েন এই নাটকে তুলে ধরা হয়েছে, সেটা কতখানি পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়েছে। তো এই যে নানা রঙের দিন, আমরা একটু বিষয়বস্তুটা একটু জেনে নিই। এই নানা রঙের দিন নাটকে
মূল অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়, ইনি কোনো একদিন হঠাৎ মাঝরাত্রিরে মঞ্চে এসে হাজির হয়েছেন। বিগত দিনে মানে রাত্রে অভিনীত হয়েছে শাহজাহান নাটক। এই শাহজাহান নাটকের অভিনয়ের যে দৃশ্যপট সেগুলো সেভাবেই ছড়ানো ছেড়ানো অবস্থায় আছে। নায়কের যে মূল পাত্রপাত্রী তারা সবাই বাড়ি চলে গেছে। রজনীকান্ত ঘুমিয়ে পড়েছিলেন, তাকে কেউ ডেকে দেয়নি। তিনি সম্পূর্ণ একা মাঝরাত্রিরে এই থিয়েটারের মাঝখানে তিনি দাঁড়িয়ে মানে থিয়েটারের মঞ্চে এসেছেন। মঞ্চে এসে আগে তো কোনোদিন ওইভাবে মঞ্চের মাঝখানে তিনি আসেননি, মানে মাঝরাত্রিরে মঞ্চে আসেননি। তিনি তো দর্শক ভরা মঞ্চে সারাক্ষণ অনেক লোকজন নিয়ে নাটক করেছেন। এই প্রথম তিনি একদম একা নাট্যমঞ্চে দাঁড়িয়ে আছেন। সামনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিটগুলোই খাঁ খাঁ করছে। এমন অবস্থায় তিনি দেখছেন যে কার সাহায্য চাইছেন, সাহায্য চাইছেন রামব্রিজ কেয়ারটেকারের। এই রামব্রিজ কি হয়েছে, বিগত দিনে একই ঘটনা ঘটেছিল। বিগত দিনে রামব্রিজ এসেছে, রামব্রিজ তিনি মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রামব্রিজ এসে তাকে ট্যাক্সি ডেকে বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন। তো আজও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। এরকম অবস্থায় আসলে রামব্রিজকে আজকে পাচ্ছেন না তিনি ডেকে। কি কারণে পাচ্ছেন না? কারণ হচ্ছে রামব্রিজকে তিনি কালকে যেহেতু তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, তাই বকশিস হিসাবে 3 টাকা দিয়েছেন তাকে। এই 3 টাকায় রামব্রিজ কি করেছে, নিজে মদ খেয়েছে এবং রজনীবাবুকেও মদ খাইয়ে দিয়েছে। এই মদ খেয়ে রজনীবাবুর একটা শারীরিক একটা অস্বস্তি শুরু হয়েছে, কষ্ট শুরু হয়েছে। এই কষ্টের মাঝখানে তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে আছেন এইরকম একটা খাখা মঞ্চে, সে সময় তিনি অনুভব করছেন তার জীবনের যে এই 68টা বছর বয়স একটু 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 করে এগিয়ে কোন দিকে চলে গেছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া 68 বছর বয়সের যে প্রতিচ্ছবি সেটা তিনি দেখতে পাচ্ছেন। জীবনে কি পেয়েছেন কি পাননি সেই জিনিসগুলো, সেই ছবিগুলো যেন পরিষ্কার হয়ে রজনীবাবুর কাছে ধরা পড়ছে। যদিও তিনি মাঝে মাঝেই নিজেই সংলাপ বলছেন। কি বলছেন? তিনি বলছেন যে এই বয়সে তার এসব করা ঠিক নয়, তার কি করা উচিত। তার এখন বয়স হয়েছে, যদিও তিনি বয়সটাকে ঢেকে দিতে পেরেছেন। ঢেকে দিতে পেরেছেন তার চেহারা লম্বা চওড়া, চুলে রোজ তিনি হাফশিশি করে কলপ মাখেন, টিয়ারকি মারতে পারেন। এই কারণে কোনো রকম করে চলে যাচ্ছে। প্রথম দিকে তিনি নায়কের চরিত্রে অভিনয় করতেন, এখন তিনি অভিনয় করছেন দিলদারের চরিত্রে। আবার বছর পরে এই দিলদারের চরিত্রেও তাকে আর মানাবে না। বছর পরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। হয়তো তিনি বলবেন যে এই শেষের দৃশ্যে আর অভিনয় করব না ভাই, আমাকে ছেড়ে দাও। কিন্তু কিছু করার থাকবে না। এরকম ভাবতে ভাবতে তিনি যখন এক সময় ভাবছেন যে এই বয়সে সাধারণ লোকজন কি করে, সাধারণ লোকজন যদি এরকম 68 বছর বয়স হয় তাহলে নিয়মিত তারা কীর্তন টির্তন শোনে, ভগবানের নাম করে, ডায়েট করে, আর কি করে, আর হচ্ছে হাঁটাহাঁটি করে। কিন্তু রজনীবাবুর ক্ষেত্রে সেসব কিচ্ছু হচ্ছে না। তিনি একদম নিয়মের বাইরে গিয়ে কি করছেন কিনা, মাঝরাত্রিরে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ খেয়ে এসব আলতু ফালতু কথা বলছেন। কি কথা বলছেন তিনি থিয়েটারি ভাষায় তো আর বাস্তব জীবনে কথা বলা যায় না। তো এই সময় তিনি ভাবছেন যে উইংস ধরে গ্রিন রুমের দিকে চলে যাবেন। উইংস হচ্ছে নাটকের যে মঞ্চের দুপাশে দুটো রাস্তা, যে রাস্তা দিয়ে নাটকের পাত্রপাত্রীরা গ্রিন রুমের দিকে যায়। সেদিকে যখন যাবেন এমন সময় 2 নম্বর চরিত্র এই কালীনাথ সেনের প্রবেশ ঘটে যাবে। কালীনাথ সেন পরনে ময়লা জামা কাপড়, তিনি মঞ্চে প্রবেশ করবেন। কালীনাথ সেন কিন্তু মঞ্চে আমরা রামব্রিজের নাম বারবার পাবো, কিন্তু রামব্রিজ এই নাটকের মধ্যে আসলে পদার্পণ করবেন না, এই চরিত্রটাকে আমরা দেখতে পাবো না।
কিন্তু কালীনাথ সেন প্রবেশ করলো। এবার কালীনাথ সেন জানাচ্ছে সে রোজ গ্রিন রুমে ঘুমায়, কারণ তার ঘুমানোর জায়গা নেই। এই কথাটা রজনীবাবু যদি মালিকের কানে তোলে তাহলে আর তার হয়তো চাকরি চলে যেতে পারে, মহা বিপদ হবে। এই জন্য কি হলো, কিন্তু রজনীবাবু কিন্তু এসব কথায় কোনো কানই দিচ্ছেন না। রজনীবাবু নিজের মতো করে বলছেন যে আজকে কালীনাথ কি হয়েছে জানো, আমি আজকের শোতে 7টা ক্ল্যাপ পেয়েছি। ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি। তিনি 7বার ক্ল্যাপ পেয়েছেন, তার মধ্যে 2বার তো স্পষ্ট শুনতে পেয়েছেন, যে মানে নিজের কানে শুনেছেন, আর বাদ বাকি 5বার শুনতে পাননি। কেউ কেউ আবার বলেছে, দর্শক বলেছেন, মায়েরি এই না হলে অ্যাক্টিং। রজনী চাটুর্যে মরা হাতি সোয়া লাখ। আমরা জানি হাতি খুব উপকারী প্রাণী, অবশ্যই মূল্যবান। জীবিত অবস্থায় তার যা দাম, মরে গেলেও কিন্তু তার দাম কমে যায় না, বরং বেড়ে যায়। জীবিত অবস্থায় 1 লাখ হলে মৃত অবস্থায় তার দাম 1.25 লাখ হয়ে যায়, কারণ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মরার পরেও বিফল যায় না, সেগুলো লোকের কাজে আসে। কালীনাথ রজনী চাটুর্যকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললে রজনী চাটুর্য জানাবে সে বাড়িতে যাওয়ার তার ইচ্ছা নাই। কি কারণে ইচ্ছা নাই? কেননা বাড়িতে তার কেউ নেই, তার বউ নেই, বাচ্চা নেই, বাবা নেই, মা নেই, কোনো আত্মীয় পরিজন কেউ নেই। তার জীবনটা বড্ড নিঃসঙ্গ। কি কারণে নিঃসঙ্গ? শুধুমাত্র আত্মীয় পরিজন তার কেউ নেই, এই আক্ষেপ একজন এত বড় প্রতিভাবান শিল্পীর কণ্ঠে মানায় না। এই জন্য কালীনাথ বলবে যে পাবলিক তো আপনাকে ভালোবাসে, সে আপনার আত্মীয় স্বজন নাও থাকতে পারে, বাড়ির আত্মীয় পরিজন নাও থাকতে পারে। তো তিনি বলবেন যে পাবলিককে নিয়ে, পাবলিক তো ভালোবাসে কাকে? পাবলিক ভালোবাসে অভিনেতা রজনী চাটুর্যকে, ব্যক্তি রজনী চাটুর্যকে কিন্তু পাবলিক ভালোবাসে না। পাবলিক শুধুমাত্র রজনী চাটুর্যের সঙ্গে, মানে অভিনেতা রজনী চাটুর্যের সঙ্গে চা খাবে, গল্প করবে, আড্ডা দেবে, কিন্তু কোনো রকম কি করবে না, তার কোনো ব্যক্তিগত জীবনের কোনো খোঁজ খবর রাখবে না। তো এই যে দুঃখ, এই যে আক্ষেপ, সেটা বেমানান বলে কালীনাথ আবার মনে করিয়ে দিলে রজনী চাটুর্য জানাবেন যে কেন আক্ষেপ হবে না? তাহলে কি রজনী চাটুর্য মানুষ নয়? সেও একজন রক্ত মাংসে গড়া মানুষ, তার গায়েও রক্ত বইছে, জল বইছে না নিশ্চয়ই। এই প্রসঙ্গে তিনি জানাবেন যে তিনি হচ্ছেন রাঢ় বংশের উচ্চ ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, রাঢ় বঙ্গের, এবং একসময় পুলিশের চাকরি করতেন। এই পুলিশের চাকরিটা তিনি ছেড়ে দিয়েছেন থিয়েটার করার টানে। আর শুধু চাকরি ছেড়েছেন তিনি, মানে শুধু চাকরি এখন মানে একসময় চাকরি ছেড়ে যে থিয়েটারের দিকে তিনি একসময় ঝুঁকেছেন। সেই থিয়েটার জীবনে যে 45টা বছর দিয়েছেন, এই 45 বছরের পাওয়া না পাওয়া হিসাব করতে গিয়ে তিনি দেখছেন যে কোনো এক সময় তার যৌবন ছিল, আদর্শ ছিল, শক্তি ছিল, সম্ভ্রম ছিল, প্রেম ছিল, এবং একজন নারীও ছিল। মানে রজনী চাটুর্যের কোনো এক সময় এক মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল, এবং সে বড়লোকের মেয়ে ছিল, শিক্ষিতা মেয়ে ছিল, খুব সুন্দরী ছিল। এই সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তার যে চোখের সম্পর্কে বলেছেন যে এমন গভীর ও টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। দেখো, গভীর রাতে, অন্ধকার রাতে ভাবলে সেটা কি মনে হচ্ছে? রাতের সঙ্গে রাত নয়, অচেনা দিনের আলোর মতো মনে হচ্ছে। তাহলে উপমাটা দেখো। আর তার যে হাসি, সেটা বড় অদ্ভুত, সেটা তিনি বলেছেন। তার চুলের বর্ণনা দিতে গিয়ে নাট্যকার একটু কারুকার্য প্রকাশ করেছেন। আমরা একটু দেখো কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে এ কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো
কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত, কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। আর এক জায়গায় তিনি বলেছেন সেই মেয়েটি ভোরের আলোর চেয়েও সুন্দর। কিভাবে এই মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল সেটাও তিনি বলেছেন। পরিচয় হয়েছিল মেয়েটি শুধু আলমগীরের পাঠ করতে দেখেছিলেন রজনীবাবুকে, আর সেই আলমগীরের পাঠ করতে গিয়েই প্রেম হয়েছে, কোনো কিছু রেখে ঢেকে বলতে হয়নি। আমরা জানি প্রেমিক প্রেমিকারা যখন প্রেম করে বা প্রেমে পড়ে তো কি হয়, কিছু দোষের কথা ঢেকে বলে এবং কিছু গুণের কথা একটু রংচং মেখে বলে। এক্ষেত্রে কিন্তু সেটা কিছু করতে হয়নি, শুধুমাত্র আলমগীরের পাঠ করতে দেখেছেন, তাতেই মেয়েটি প্রেমে পড়ে গেছে রজনীকান্তের। তারপর এই প্রেম এক সময় কি হয়েছে, এগিয়ে চলেছে। রজনীকান্ত কোনো একদিন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি বলেছে তাকে থিয়েটার করা ছেড়ে দিতে হবে। কিন্তু রজনীবাবুর যেহেতু থিয়েটারের প্রতি প্রবল টান, তাই তিনি তার প্রেমিকার এই প্রস্তাব মেনে নিতে পারেননি, তিনি থিয়েটারকে বেছে নিয়েছেন। যে থিয়েটারকে ভালোবেসে তিনি এতগুলো দিন ৪৫টা বছর এই মঞ্চে কাটিয়ে দিলেন, যে মঞ্চই তার আত্মীয় পরিজন সব কিছুকে হারিয়ে মঞ্চই তার হয়ে উঠেছিল ঘরবাড়ি, সেই মঞ্চই কিন্তু ধীরে ধীরে রজনীবাবুকে এখন কি করছে, প্রত্যাখ্যান করছে, মানে তাকে সরে আসতে হচ্ছে ধীরে ধীরে। তারপর তিনি এই বিচ্ছেদের তাড়নায় যে কোনো রকমের আজে বাজে পাঠ করা শুরু করে দিলেন। কোনো একদিন তিনি এইরকম একটা বাজে পাঠ করতে করতে জীবনের মোক্ষমটা বুঝতে পারলেন যে যারা বলে যে নাটকাভিনয় একটা পবিত্র শিল্প, তারা আসলে মিথ্যা কথা বলে। কেননা যদি নাটকাভিনয় পবিত্র শিল্প হতো, তাহলে যিনি নাটক করছেন তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া হচ্ছে না কেন? কেন তিনি শুধুমাত্র তাকে নাটক করলে, বিয়ে করতে হলে নাটকটাই ছেড়ে দিতে হবে, এই জন্য তিনি এই নাটকাভিনয়ে যে পবিত্র শিল্প, মেডেল, সার্টিফিকেট, খবরের কাগজের প্রশংসা, এসব কিছু অভিনেতা রজনীকান্তের কাছে একদম অর্থহীন মনে হচ্ছে। দর্শকেরা হাততালি দেবে, প্রশংসা করবে, কিন্তু যেই নাটক শেষ হয়ে গেল, তারা অভিনেতাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। তো তারপর আজে বাজে অভিনয় করা শুরু করে দিলেন। এরকম অভিনয় যখন হচ্ছে, কিন্তু যারা দর্শক তারা আসছে অভিনয় দেখছে, কিন্তু অভিনয় দেখতে দেখতে কি বলছে রজনীকান্ত বাবুর খুব ট্যালেন্ট। আবার বাইরে বলছে যে এই সমস্ত আজে বাজে নাটক দেখেই নাকি দেশের যে যুব সমাজ তারা গোল্লায় যাচ্ছে। এই ধরনের এই ট্যালেন্টও একদিন রজনীকান্তের শেষ হয়ে গেল, গলার কাজ নষ্ট হয়ে গেল, সমস্ত চরিত্রকে সে বুঝতে পারছে না। ধীরে ধীরে তিনি নায়কের রোল থেকে সরে এলেন, সরে এসে একটা অপেক্ষাকৃত অপ্রধান চরিত্র দিলদারের অভিনয় করছেন, এবং এই দিলদারের চরিত্রেও আর বেশি দিন তিনি করবেন না। ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে এগিয়ে আসছেন। এরকম সময়ে কালীনাথ রজনী চ্যাটার্জিকে বলবেন যে আপনি কিছু মনে করবেন না, এগুলো নিয়ে ভাববেন না বেশি, আপনি তো মানেন অদৃশ্য, তো মানেন আপনি মনে করুন এ সমস্ত আপনার নিয়তি। এক সময় আমাদের অনিবার্যভাবে, মানে সবার জীবনে, মানে সব কিছু একটা সময় যে সারা জীবন ধরে একই রকমভাবে থাকবে তা তো থাকবে না। ধীরে ধীরে আমাদের শৈশব, যৌবন এবং বার্ধক্য এবং মৃত্যু, এগুলোকে আমাদের কি করতে হবে, অবধারিতভাবে মেনে নিতে হবে। তো এইবার আবারও রজনীকান্ত কিন্তু ফিরে গেলেন
তার সেই অতীতে, তার সেই জনপ্রিয় সময়ের দিকে। কীরকম সময়? যে সময়ে তিনি চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে করতে পারতেন। যেমন রিজিয়া নাটকে তিনি বখতিয়ারের সিনটা যখন করেছেন, বখতিয়ারের পার্টটা যখন করেছেন, সে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, এই যে অভিনয়টা করেছেন, এই অভিনয়টা তিনি করলেন। পরবর্তীকালে তিনি শাহজাহান নাটক, সেই শাহজাহান নাটকের শাহজাহান, ঔরঙ্গজেব এবং মোহাম্মদের যে কথোপকথন, এই কথোপকথনটা ধরিয়ে দিতে বললেন কালীনাথকে। কালীনাথ সেন অবশ্যই মোহাম্মদের রোলটা প্লে করলো এবং রজনীকান্ত ঔরঙ্গজেবের চরিত্রটা প্লে করছে। এই ডায়লগ বলতে বলতেই নিজের প্রতি নিজের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে গেলেন। তিনি হাততালি দিচ্ছেন, নিজেকে সাব্বাস বলছেন। তিনি ভাবছেন যে কি হবে ব্যর্থতার কথা বলে। এমন একটা সময় ছিল, তখন কি ছিল, তার প্রচণ্ড প্রতিভা ছিল। সেই প্রতিভা কিন্তু এখনও মরেনি। তিনি এখনও সেই ডায়লগগুলো এখনও পরিষ্কার বলতে পারছেন এবং খুব সুন্দরভাবে বলতে পারছেন। তো এই সমস্ত পার্ট বলতে বলতেই কোনো এক সময় কালীনাথ রজনী চ্যাটার্জিকে বলবেন যে আপনার যে প্রতিভা তা এখনও মরেনি চাটুর্য মশাই। রজনীবাবু অবশ্যই বলবেন যে হ্যাঁ, একদমই সত্যি কথা, হয়তো মরেনি। কি করে মরবে? যে মানুষ শিল্পকে ভালোবেসেছে, সে মানুষের জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই। সে মানুষ হাসতে হাসতে ডাকাতি করতে পারে। এই বলতে বলতে তার চোখের জল বেরিয়ে আসবে। আর পরক্ষণে তিনি জীবনের পাত্রকে শূন্যতায় রিক্ত করে দিয়ে প্রতিভাকে বিদায় দিলেন। দিয়ে এই আক্ষেপে তিনি শেক্সপিয়ারের মেকবেথ নাটক থেকে একটা ডায়লগ তুলে ধরলেন, লাইফস বাট ওয়াকিং শ্যাডো এ পুয়ার প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফার্স্ট ট্রেডস হিজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড নো মোর। আমরা এই নাটকে পাওয়া কয়েকটি ঐতিহাসিক চরিত্রের পরিচয় জেনে নেব। শাহজাহান, ইনি মুঘল সম্রাট। সম্রাট আকবরের পৌত্র। জাহাঙ্গীরের পুত্র। তার আমলকে বলা হয় মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ। তার সর্বোৎকৃষ্ট কীর্তি হচ্ছে তাজমহল নির্মাণ। জাহানারা, শাহজাহানের জ্যেষ্ঠা কন্যা। যিনি পিতার
মৃত্যু পর্যন্ত পিতার বন্দিদশায় তার সঙ্গে ছিলেন। আলমগীর, এই আলমগীর ঔরঙ্গজেবের উপাধি। তিনি যখন তার ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন, সে সিংহাসনে বসার সময় তিনি আলমগীর উপাধি ধারণ করেন। আচ্ছা, আমরা চলে যাই রিজিয়া। রিজিয়া হচ্ছেন মধ্যযুগে সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক। তিনি ইলতুৎমিশের কন্যা। এবার হচ্ছে বখতিয়ার। এই বখতিয়ার হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পুরো নাম। ইনি হচ্ছে তুর্কি সেনাপতি। ইনি 17 জন মাত্র অশ্বারোহী সেনা নিয়ে ছদ্মবেশে বাংলা আক্রমণ করেছিলেন এবং বাংলায় তখন শাসন করতেন লক্ষণ সেন। সে লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলায় তুর্কি শাসনের প্রতিষ্ঠা করেছেন। এই তাতার বালক, যে তাতার হচ্ছে মধ্য এশিয়ার যোদ্ধা জাতি, তার ছেলে। ডিএল রায় হলেন দ্বিজেন্দ্রলাল রায়। ইনি গীতিকার এবং নাট্যকার। দুর্গাদাস, শাহজাহান, মেবার পতন, এরকম অসংখ্য, নূরজাহান, এরকম অসংখ্য নাটক তিনি লিখেছেন। মীর জুমলা হচ্ছে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি, যিনি বাংলার শাসনকর্তা ছিলেন। দারা, সুজা এবং মোরাদ ঔরঙ্গজেবের 3 ভাই, শাহজাহানের পুত্র। আচ্ছা, এই নাটকের নামকরণ নানা রঙের দিন। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই নাটকের নামকরণ নানা রঙের দিন করেছেন। নানা রঙের দিন কেন আমরা একটু জেনে নেব। যদিও আমরা জানি বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার বলতেন, হোয়াটস ইন এ নেম দ্যাট উই কল এ রোজ বাই এনি আদার নেম ইট উড এস স্মেল এস সুইট। গোলাপকে আমরা যে নামেই ডাকি তার যে মিষ্টি গন্ধ, সে মিষ্টি গন্ধ বিলোবেই। কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্যরকম দেখি। যেমন ধরো, আমরা যদি কোনো কানা ছেলের নাম পদ্মলোচন রাখি, তাহলে যেমন সেটা বেমানান হবে এবং সমাজে একটা কি হবে, একটা হাস্য কৌতুক তৈরি হয়ে যাবে। তাহলে সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। সাহিত্যে নামকরণ একটা বিশাল বড় ব্যাপার। যেমন ধরো, আর এই ব্যাপারে সাহিত্যিকরা অত্যন্ত যত্নবান হন। আমরা বিভাব নাটকের ক্ষেত্রে দেখেছি, নাট্যকার শম্ভু মিত্র তার বিভাব নাটকের নামকরণ করিয়েছেন কোনো এক সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে দিয়ে। কেন করিয়েছেন? কেননা যেন নামকরণটা যথাযথ হয়। সাহিত্যের নামকরণের ক্ষেত্রে 3 রকমভাবে নামকরণ হয়: ঘটনাকেন্দ্রিক বা বিষয়বস্তু কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক এবং ব্যঞ্জনাধর্মী। আমাদের আলোচ্য যে নানা রঙের দিন নাটক, এই নাটকের যে নামকরণ সেটা হয়েছে ব্যঞ্জনাধর্মী। নাট্যকার অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়, তিনি তার জীবন কতগুলো রঙের সমষ্টি। কীরকম? তার যৌবনে স্পর্ধার রং, জনপ্রিয়তার উজ্জ্বল রং, বার্ধক্যে একাকিত্বের রং এবং মৃত্যুর কালো রং। এই বহুমাত্রিকতার প্রকাশ ঘটেছে তার জীবনে। নাট্যকার অত্যন্ত যত্নের সঙ্গে এই যে বহুমাত্রিক জীবনের যে রজনীকান্তের জীবনের যে নানান রং, সেই রঙকে নাটকের মধ্যে তুলে ধরেছেন, আর এই জন্যই নামকরণটা সার্থক হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন।